সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে সদৃশতা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং একটু বড় চ্যাপ্টার, তুলনামূলকভাবে একটু হার্ড। এটাকে একটু সিরিয়াসলি পড়া করতে হবে, খুব তাড়াতাড়ি আগালে চলবে না, একটু ধীরে চলবো আমরা। চ্যাপ্টারটা হচ্ছে সদৃশতা। সদৃশতা ইংলিশে বলা হয় সিমিলারিটি। সদৃশতা বা সিমিলারিটি, এবার জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। আচ্ছা, আমি একটা চিত্র আঁকছি, দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকলাম। দেখো ত্রিভুজ দুটো মাপে কিন্তু সমান না, সমান কি সমান না, কিন্তু কি এই ত্রিভুজে দেখা যাচ্ছে এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এইটার সঙ্গে এটা সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজগুলিকে আমরা কি বলবো? সদৃশ্য কোণী বলবো। অর্থাৎ সদৃশ্য কোণী মানে তারা সদৃশ্য, অর্থাৎ সিমিলার, দেখতে একই রকম। হ্যাঁ, বা সদৃশ, বাংলা কথায় সদৃশ বলা হয়, সদৃশ বা ইংলিশে বলা হয় সিমিলার। হ্যাঁ, তাহলে এই ছবি দুটো সিমিলার, কিন্তু দেখো এটাকে নিয়ে গিয়ে একবার বসে দিলে কি পুরোপুরি মিলবে? মিলবে না। হ্যাঁ, এটা থেকে এটা অনেকটাই বড়, কিন্তু তাই বলে কি তাদের মিল না? হ্যাঁ, মিল আছে, দেখতে প্রায় একই রকমই। তাহলে এইরকম চিত্রকে কি বলা হয়? সদৃশ চিত্র, এবং বা ইংলিশে বলা হয় সিমিলার চিত্র বলা হয়। একই রকম ভাবে আমি ধরো আরেকখানা আঁকছি, দেখো ত্রিভুজ বলি কথা না, দেখো এই যে দুটো চিত্র আঁকলাম, এই চিত্র দুটো কি প্রায় দেখতে একই রকম, তাই না? একই রকম। তাহলে এই চিত্র দুটোকে কি বলা হবে? সিমিলার বলা হবে, বা সদৃশ বলা হবে। বাংলায় বলা হবে সদৃশ, ইংলিশে বলা হবে সিমিলার, মানে দেখতে একই রকম। তা আমাদের এই রকম দেখতে একই রকম জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টারের কাজ। আবার অনেক সময় দেখা যায় আমি আঁকছি, দেখো একটা চতুর্ভুজ আঁকলাম, একটা সামান্তরিক আঁকলাম, একটা সামান্তরিক আঁকলাম, বা এটা রম্বস হয়ে গেল আমাদের, আর একটা রম্বস আঁকছি। তাহলে দেখো এই রম্বস দুটো, এর এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও দেখা গেল 60 ডিগ্রি, এটা 120, এটাও 120। তাহলে এই যে চিত্র দুটো পেলাম, এই চিত্র দুটো হলো সদৃশ। তাহলে কি সব রম্বসই সদৃশ? না, সব রম্বস সদৃশ না। আমি এরকম রম্বস আঁকলাম, ধরো একটা এরকম, দেখো এই কোণটা অনেকটাই বেশি, এই কোণটা হয়তো দেখা গেল 75 ডিগ্রি, আর এটা হলো 105। তাহলে কি এটার সঙ্গে এটা সদৃশ, কিন্তু এটার সঙ্গে এও সদৃশ না, বা এর সঙ্গে এও সদৃশ না। তাহলে কি হবে? সদৃশ হতে গেলে তাদের কি দেখতে পাচ্ছি যে কোণগুলি যদি চিত্র হয়, জ্যামিতিক চিত্র হয়, কোণগুলি কি হবে? একই রকম হবে, বা বাহুগুলি সমানুপাতি হবে। সমানুপাতি মানে তাহলে এই বাহুর আর এই বাহুর অনুপাত যা হবে, এই বাহু এই বাহুর অনুপাত তাই হচ্ছে, এই বাহু এই বাহুর অনুপাত তাই হচ্ছে, বা এই বাহু এই বাহুর অনুপাতও কি হচ্ছে? তাই হচ্ছে। অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত কি হবে? যদি সমান হয়, এই বিপরীত কোণগুলি সমান, কোণগুলি যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলি সমানুপাতিক হবে, যদি সদৃশ ত্রিভুজ হয়। হ্যাঁ, বা সদৃশ ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যে কোনো সদৃশ চিত্র যাই হোক না কেন, তাদের মিল থাকবে। এটাও রম্বস, এটাও রম্বস, এটাও রম্বস, কিন্তু কিন্তু এর সঙ্গে সদৃশ না, বা এর সঙ্গে সদৃশ না, কিন্তু এর সঙ্গে সদৃশ। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে সদৃশ চিত্র কি? দেখতে একই রকম চিত্র। আমি যদি এটাকে এনলার্জ করি, তাহলে একসময় কি করতে পারবো? বড় করে বর্ধিত করি, তাহলে কি হবে? এইরকম আকৃতি পেয়ে যেতে পারবো। কিন্তু এটাকে আমি কোনোভাবে ছোট বড় করে কি আমি এটার সঙ্গে মেলাতে পারবো, বা এরকম আকৃতি আনতে পারবো? পারবো না নিশ্চয়ই কোনোদিনই। তাহলে এটাকে কি বলা হবে? এটার সঙ্গে এটা সদৃশ বলা যাবে না, কিন্তু এর সঙ্গে এটা কি হয়ে যাচ্ছে? সদৃশ। তাহলে সদৃশ বা সদৃশতা বা সিমিলারিটি আমি বোঝাতে পারলাম যে কোনো চিত্র সে যেমন আকৃতি হোক না কেন, তারা যদি দেখতে একই রকম হয়, তাহলে সেটাকে কি বলা হবে? সদৃশ বলা হবে। এবং সদৃশ হলে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে অবশ্যই, বা পঞ্চভুজ বা ষড়ভুজ হতেই পারে, যা খুশি, দুটো ষড়ভুজ সদৃশ হতে পারে,
কিন্তু তাদের কোণগুলি একই প্রকৃতির হতে হবে, তবেই তারা কি হবে, সদৃশ হবে, তাছাড়া কিন্তু সদৃশ হবে না। হ্যাঁ, তাহলে সদৃশের প্রথম বৈশিষ্ট্য আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমি একটা জ্যামিতিক চিত্র আঁকছি। চলে আসছি আমি পরের পাতাতে। তাহলে আচ্ছা, আমি একটু অন্য টাইপের আঁকছি একটা। ধরো আরেকখানা আঁকলাম। খেয়াল করে দেখো, এই চতুর্ভুজ এর এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা 110, এটাও 120, এটাও 120, এটাও 120, এটাও 120, এটা 70, এটা হয়তো 70 বা এই টাইপের কিছু। আমি অতটা দেখলাম, অতটা হিসাব করলাম না, মোটামুটি এরকমই আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি এই জ্যামিতিক চিত্র দুটোকে দ্বারা 40, 40, 20, 60, 110 করে হবে, 110, এটা হয়তো 110, 110, 110, আর এটা 40, 50 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাও 50। আমি এরকম দুটো জ্যামিতিক চিত্র আঁকলাম, দুটোই চতুর্ভুজ। হ্যাঁ, এটা অসমাকৃতি চতুর্ভুজ, এটাও তাই, এটাও তাই, কিন্তু দেখা গেল এর কোণগুলি এই প্রায় একই রকম টাইপের। এর একটা 90 ডিগ্রি আছে, এর একটা 90 ডিগ্রি, এর দুটো 110 আছে, এর দুটো 110 আছে, এর একটা 50 আছে, তাহলে এর একটা 50 আছে। তাহলে এক্ষেত্রে এই যে আমরা জ্যামিতিক চিত্র দুটো আঁকলাম, এই জ্যামিতিক চিত্র দুটো কি বলা হবে, সদৃশ বলা হবে। হ্যাঁ, কেন? কারণ এইটাকে যদি আমি কোনোভাবে বর্ধিত করি, তাহলে কি একবারে সেম এই আকৃতি পেয়ে যাবো। হ্যাঁ, এটা আমি নিয়ে গিয়ে এরপর বসিয়ে দিলে মিলবে না, কিন্তু আমি যদি এটাকে বর্ধিত করি, তাহলে ঠিক এইরকম একটা জ্যামিতিক চিত্র চলে আসবে, এই মাপের পাওয়া যেতে পারে। ছোট করে হোক, বড় করে হোক, বা এটাকে ছোট করে এটার মাপে আনতে পারবো, বা এটাকে বড় করে এটার সঙ্গে মিলিয়ে দিতে পারবো। এইরকম জ্যামিতিক চিত্রগুলোকে কি বলা হবে, সদৃশ বলা হবে। তাহলে সদৃশ ব্যাপারটা আমি মোটামুটি বোঝাতে পেরেছি। আর আরেকটা জিনিস বলে কি, যারা যে সর্বসম, তারা তো অবশ্যই সদৃশ, সর্বসম হলে অবশ্যই কি হবে, তারা সদৃশ হবে। এই যে যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এরকম, আরেকখানা একই মাপেরই সমকোণী ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এই দুটো জ্যামিতি, এই চিত্রটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলে দেখা যাবে মিলে যাচ্ছে পুরোপুরি। এর এটা 60 ডিগ্রি, এর এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এই জ্যামিতি আবার কি মিল, কোণের তো মিল পাচ্ছি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলে দেখা যাবে কি হচ্ছে, এটার সঙ্গে এটা পুরোপুরি মিলে যাচ্ছে জ্যামিতিক চিত্র। হ্যাঁ, তাহলে কি বলবো, এদিকে এই দুটোকে সর্বসম বলবো। সর্বসম তো বলবো, সর্বসম বলে দুটো জিনিস যদি সর্বসম হয়, দুটো চিত্র, তাহলে অবশ্যই তারা সদৃশ। সর্বসম হলে অবশ্যই সদৃশ, কিন্তু সদৃশ হলে সর্বসম হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমি সদৃশতা সম্পর্কে বোঝাতে গিয়ে আমি অনেক কিছু বলে ফেললাম। আর সদৃশ হলে কি হবে, তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই যে 30 ডিগ্রি করে বিপরীত বাহু, এরও 30 ডিগ্রি করে, এটার বাই এটার অনুপাত, এটা বাই এটার অনুপাত, এটা বাই এটার অনুপাত কি হবে, সমান হবে। হ্যাঁ, এটা হচ্ছে সদৃশতার ধর্ম। আমরা এই সংক্রান্ত এবার অনুশীলনীতে চলে গিয়ে কিছু অঙ্ক করব। প্রথম চ্যাপ্টারে তেমন অঙ্কের কিছু নাই। প্রথম চ্যাপ্টারটা তেমন অঙ্কে তেমন কিছু নাই। কোষে দেখি 18.1, আমি জাস্ট মুখোমুখি বলে দিচ্ছি। সকল বর্গক্ষেত্র কি হবে, সর্বসম না সদৃশ? সকল বর্গক্ষেত্র, যেমন আমি এটা ছোট বর্গক্ষেত্র রাখলাম, এটা বড় বর্গক্ষেত্র রাখলাম, তারা কি কি হবে, এই বর্গক্ষেত্র একটা রাখলাম, এই একটা বর্গক্ষেত্র রাখলাম, এরা কি সর্বসম? নিশ্চয় সর্বসম না, কিন্তু কি সদৃশ। হ্যাঁ, এদের কোণগুলো একই রকম হবে, সবই 90 ডিগ্রি করে কোণ, তাহলে এরা সদৃশ। এরা কি সদৃশ, কিন্তু সর্বসম নয়, কিন্তু সর্বসম নয়।
তাহলে সকল বর্গক্ষেত্র কি সর্বসম? সকল বর্গক্ষেত্র সর্বসম না। কেন? যেহেতু এই বর্গক্ষেত্রটাকে বসিয়ে দিলে এখানে নিয়ে মিলবে না, হ্যাঁ। কিন্তু কি হবে, দেখতে একই রকম। এটাকে আমি যদি বর্ধিত করি তাহলে এইরকম আকৃতি পেয়ে যাবো, বা এটাকে ছোট করলে এইরকম আকৃতি পেয়ে যাবো। তা এরা সদৃশ কিন্তু সর্বসম নয়। তাহলে প্রথম উত্তরটা সকল বর্গক্ষেত্র কি হবে, সর্বসম না সদৃশ হবে? সকল বর্গক্ষেত্র হবে আমাদের কি হবে, সদৃশ, সর্বসম হবে না, হ্যাঁ। সকল বৃত্ত একই রকম ভাবে কি হবে, সদৃশ হবে দুয়েরটা। তাহলে একেরটাও সদৃশ, দুয়েরটাও কি হলো, সদৃশ হলো। আমি বোঝাতে পেরেছি এগুলা? এরকম ভাবে তিনেরটা সকল সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। তাহলে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ কি সর্বদা সদৃশ? না। কেন বলছি দেখো, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, এটা তিনের ক্ষেত্রে 1 3, হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। অনেকে ভাববে যে সদৃশ সমদ্বিবাহুটাও কেন হলো না কেন, হ্যাঁ। দেখো আমি কেন হলো না আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু দুটো সমান, তাহলে এটা হয়তো দেখা গেল 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এবিসি। আমি আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, এটা ডিএফ, এর এই কোণটা কিন্তু দেখা গেল 70, এটাও 70। তাহলে এটাও সমদ্বিবাহু, এটাও সমদ্বিবাহু। তাহলে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ সর্বদা হবে? হবে না। কখনো সর্বদা তো হবে না, কখনো কখনো হয়ে যেতে পারে। তাহলে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ কখনো মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে সদৃশ হবে না, কিন্তু দুটো সমবাহু ত্রিভুজ সর্বদা কিন্তু সদৃশ। তাহলে সেই হিসাবে তিনেরটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে, হ্যাঁ। আচ্ছা, চারেরটা দুটি চতুর্ভুজ যদি সদৃশ হবে, যদি তাদের অনুরূপ কোণগুলি কি হয়, সমান হয়, আর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। এইটা একটু ভালো করে মন দিয়ে শোনো। চারেরটার ক্ষেত্রে একটু জটিলতা আছে, অনেকে বুঝতে পারবে না। 4 নম্বর, 1 4, 1 4 কি বলেছে, দুটো সদৃশ চতুর্ভুজ আছে। আমি আঁকছি সদৃশ চতুর্ভুজ। ধরো এই একটা আঁকলাম, দেখো দুটো এই চতুর্ভুজ দুটো, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 120, এটা 120, এটাও 120, এটাও 120, এটা হয়ে গেল 50, এটাও হচ্ছে কি 50। তাহলে এই যে চতুর্ভুজ দুটো, এরা কিন্তু দেখো, এটাকে যদি বড় করি, বড় করলে এরকম আকৃতি পেয়ে যাবো, বা এটাকে ছোট করলে এরকম আকৃতি পেয়ে যাবো। তাহলে এই চতুর্ভুজ দুটো কি হয়ে গেল, কি সদৃশ। সদৃশ হলে তাদের কোণ সমান হবে, কিন্তু বাহুগুলি কি হবে, সমান হবে না সমানুপাতিক হবে? বাহুগুলি কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এই বাহুর আর এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত, আর এই বাহু আর এই বাহুর অনুপাত কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ আমি যদি নাম দিয়ে বলি এ বি সি ডি, এটা ই এফ জি এইচ, তাহলে কি হবে, এ কোণের সঙ্গে ই কোণ সমান, বি কোণের সঙ্গে এফ কোণ সমান, সি কোণের সঙ্গে জি কোণ সমান, আর ডি কোণের সঙ্গে এইচ কোণ সমান। কোণ সমান বলতে পারবো, কিন্তু কি হবে, এবি বাই ইএফ, এটা একই রকম বাহু, অনুরূপ বাহু, তাদের অনুপাত। আচ্ছা, বিসি বাই এফ জি সমান ডিসি বাই এইচ জি সমান এডি বাই ইএইচ। এইটা কিন্তু সমানুপাতি হবে, অর্থাৎ এটাকে বলা হয় সমানুপাতি। অর্থাৎ অনুরূপ বাহুগুলির অনুপাত কি হবে, সমান হবে, এটাকে বলা হয় সমানুপাতি। তাহলে বাহুগুলি কি হবে, সমানুপাতি হবে, কিন্তু কোণ সমান হবে, হ্যাঁ। তাহলে দুটো জ্যামিতিক চিত্র, নির্দিষ্ট জ্যামিতিক চিত্র কি হবে, সর্বদা যদি সদৃশ হয় তাহলে তাদের কোণগুলি সমান হবে। তাহলে প্রথম শূন্যস্থানে কি বলবো, কোণগুলি সমান হবে, কিন্তু বাহুগুলি কি হবে, বাহুগুলি সমানুপাতি হবে, সমান না, হ্যাঁ। বাহুগুলি কি হবে, বা অসমান না, সমানুপাতি হবে, বাহুগুলি হবে সমানুপাতি। বোঝাতে পারি সেটাকে আমি? আচ্ছা, চলে যাচ্ছি পরে, আমরা 2 এর অঙ্কে চলে যাচ্ছি।
কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা বলো। যে কোনো দুটো সর্বসম চিত্র সদৃশ, সর্বসম চিত্র তো অবশ্যই সদৃশ হবে, হ্যাঁ, সর্বসম হলে অবশ্যই সদৃশ, তাহলে এক একটা কি হবে, সত্য। দুইয়ের এক একটা কি হচ্ছে তাহলে সত্য, কেন, সর্বসম হলে অবশ্যই তারা কি হবে, সদৃশ হবে। কিন্তু কি, যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম না, দুটো সদৃশ চিত্র দুইটা তাহলে কি হবে, মিথ্যা, দুইটা হবে মিথ্যা। কেন, আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো তো, আমি দুটো সদৃশ চিত্র আঁকলাম, হ্যাঁ, এটা কি সর্বসম হবে? এটাকে নিয়ে গিয়ে কেটে নিয়ে গিয়ে যদি আমরা বসিয়ে দিয়ে এখানে কি মেলাতে পারবো? পারবো না। যদি এটার সঙ্গে এটা নিয়ে গিয়ে ঘুরিয়ে ফিরে যেমন করবো এটার সঙ্গে যদি মিলিয়ে দিতে পারতাম তবেই তো সর্বসম হতো। তাহলে এটা কিন্তু সদৃশ, কিন্তু সর্বসম না, এটা সদৃশ, অবশ্যই সদৃশ, কিন্তু সর্বসম নয়, কিন্তু সর্বসম নয়। তাহলে দুটো সদৃশ ত্রিভুজ, মানে দুটো একই রকম দেখতে ত্রিভুজ হোক বা কোনো জ্যামিতিক চিত্র হোক, তারা কি হবে, সদৃশ হবে, কিন্তু সর্বদা সর্বসম হবে না। সর্বসম হতেও পারে, নাও হতে পারে, হ্যাঁ, সেই হিসেবে দুইটা কি হলো, মিথ্যা হলো। তিনেরটা, যে কোনো দুটি সদৃশ বহুভুজের চিত্রের অনুরূপ কোণগুলি সমান হবে। হ্যাঁ, অবশ্যই অনুরূপ কোণগুলি কি হবে, সমান হবে। আমি একটু আগে সেই জ্যামিতিক চিত্র দুটো চতুর্ভুজকে দেখালাম, তাহলে 3 নম্বরটা কি হবে, সত্য হবে। আর 4 নম্বরটা কি হবে, বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ না, বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ না, বাহু সমান আমার হতেই পারে। দেখা গেল এই বাহু, এই বাহুটা রম্বস আর এটা বর্গক্ষেত্র রাখলাম, একই মাপের বাহু নিলাম, তাহলে কি এরা কি সদৃশ বলবো? বলো না, একই রকম চিত্র না, এরা কি দেখা যাবে, এদের বাহুর মাপ সমান হতে পারে, হোক কোন সেটা আমাদের কোনো এখানে বিচার বিবেচ্য না, কিন্তু এর কোণগুলোর কিন্তু কোনো মিল পাবো না। তাহলে কোণের যদি মিল না হয় তবে কখনোই তারা কি হয়, সদৃশ হতে পারে না। হ্যাঁ, যদিও এদের দেখা হলে এই বাহু সমান মাপের, এই বাহু সব সমান মাপের বাহু, তবুও এই একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস কখনোই সদৃশ হতে পারে না। হ্যাঁ, একটা বর্গক্ষেত্র এবং তাহলে কি হবে, 4 নম্বরটা সর্বদা সদৃশ বলেছে, তাহলে এটা কি মিথ্যা, এটা মিথ্যা হয়ে গেল, 4 নম্বরটা হয়ে গেল মিথ্যা। তাহলে সদৃশতার প্রথম চ্যাপ্টার নিয়ে মোটামুটি একটা আলোচনা আমরা করলাম, হ্যাঁ, আর পরেরগুলোতেও একটু উদাহরণ দেখে করতে হবে, তেমন কিছু নাই। আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা মানে প্রথম চ্যাপ্টারটা জাস্ট একটা বেসিক ধারণা নেওয়া, সদৃশ কি জিনিসটা, কি কথাটা কি, মানে ইংলিশে যেটা সিমিলার বলা হয়, সেটা জিনিসটা কি, কোথা থেকে আসছে, সেই সদৃশ হলে কি হয় না হয়, সেই সম্পর্কে মোটামুটি একটা আমি ধারণা দিলাম। এর যে পরের চ্যাপ্টারে চলে যাব, মানে সেটা হচ্ছে কি, এই সদৃশতার উপরে আরও কি হচ্ছে গভীরভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। সদৃশতার মানে দ্বিতীয় চ্যাপ্টার, যেটা যেখানে থ্যালেসের উপপাদ্য আছে, হ্যাঁ, থ্যালেসের উপপাদ্য, সেইটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। আচ্ছা, আমি একটু কালি তুলে নিই। আচ্ছা, থ্যালেসের উপপাদ্যটা কি, আর থ্যালেস কে ছিলেন? থ্যালেস হচ্ছেন গ্রিক, এটা গ্রিস দেশ যেটা আছে, ইউরোপের গ্রিস দেশ, এখানকার একজন গণিতজ্ঞ, হ্যাঁ, থ্যালেস। তিনি হচ্ছেন একজন গণিতজ্ঞ, তিনি খুব একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য দিয়ে গেছেন, গণিতজ্ঞ। তিনি কিরকম একটা উপপাদ্য দিয়ে গেছেন, যে একটা ত্রিভুজ আছি আমি, এই ত্রিভুজের যেমন খুশি মাপের হতে পারে ত্রিভুজ, এই একটা ত্রিভুজ,
এবিসি একটা ত্রিভুজ, তার কোনো একটা বাহু সমান্তরাল সরলরেখা, ধরো এই একটা সমান্তরাল সরলরেখা এরকম, এই সমান্তরাল সরলরেখা নিশ্চয়ই এই বাহুটাকে ছেদ করবে একটা বিন্দুতে, সেটা ই বিন্দুতে ডি বিন্দুতে করলে, এখানে হয়তো ই বিন্দুতে করলো, বললো তো। তাহলে থ্যালেস বলছে যে এই বাহুগুলি কি হবে, সমানুপাতে বিভক্ত হবে। সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে সমান সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। সমানুপাতে মানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে শুধু এইটুকু বলেনি, এর সঙ্গে আরেকটু জুড়ে আছে, আমি পরে বলছি, আগে সহজভাবে বোঝো যেত। হ্যাঁ, প্রথম অংশটুকু বোঝো, তারপর দ্বিতীয় অংশে যাব। তাহলে থ্যালেস কি বললেন যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, বা তার বর্ধিতাংশ, ওই বর্ধিতাংশ ব্যাপারটা আমি পরে আসছি। হ্যাঁ, আগে কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটাই হচ্ছে থ্যালেসের উপপাদ্যের প্রথম অংশটুকু। হ্যাঁ, আমি দ্বিতীয় অংশটুকু যেটা বর্ধিত অংশ, ওটা আমি পরে ব্যাখ্যা করছি, নাহলে কিন্তু বুঝবে না। হ্যাঁ, প্রথম দিকে একসঙ্গে হয়ে গেলে গুলিয়ে ফেলবে সব। তাহলে আমি কি বললাম, কোন একটা ত্রিভুজে কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে, মানে এই বাহু আর এই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এই যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, বোঝাতে পেরেছি এই জিনিসটাকে? এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্যের প্রথম অংশটুকু। এবার ওর সঙ্গে একটু জুড়ে আছে, দেখো ভাষাটা পড়লে বুঝতে পারবে যে কোন একটা ত্রিভুজে কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তার বর্ধিতাংশকে, অপর দুই বাহুকে বা তার বর্ধিতাংশকে, এই যেটা তার বর্ধিতাংশ কথাটা আছে, কেন আছে তার কারণটা এবার দেখো, বোঝো। এবার দেখা গেল সরলরেখাটা, সমান্তরাল সরলরেখাটা এই বরাবর নাই, সেই সমান্তরাল সরলরেখাটা, এটা সমান্তরাল সরলরেখা এই দিক দিয়ে হতে পারে না? এটাও তো সমান্তরাল, এই বিসি বাহু সমান্তরাল এটা। সেক্ষেত্রে তার কি বলেছে, বর্ধিতাংশ, মানে এই অংশটাকে বাড়িয়ে দিতে হবে। এই অংশটাকে কি করে দিতে হবে, আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটা ডি আর এটা ই বিন্দুতে ছেদ করছে, এটা সি নাম। সেক্ষেত্রেও কি হবে, এডি বাই বিডি সমান এই বাই ইসি, এটাও হবে। হ্যাঁ, সেক্ষেত্রেও কি হবে, এই সমানুপাতে বিভক্ত করছে, আমাদের এডি বাই ডিবি সমান এই বাই ইসি হবে, মানে এটার অনুপাত বাই এটার অনুপাত সমান এটার অনুপাত বাই এটার অনুপাত, সেটাও হবে। আবার যদি কেউ বলো না আমাদের এটা বাই এটা অনুপাত সমান এটা বাই এটা অনুপাত হবে, তাও হবে, সবগুলাই ঠিক। হ্যাঁ, এক্ষেত্রে এটাও ঠিক, আবার এটাও ঠিক, এবি বাই বিডি সমান এসি বাই সি, এটা হচ্ছে। তাহলে থ্যালেসের উপপাদ্য বললাম। তাহলে থ্যালেসের উপপাদ্যের দুটো অংশ আছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ। একটা অংশ হচ্ছে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু সমান্তরাল সরলরেখা, সেটা ত্রিভুজের ভিতর দিয়ে যাচ্ছে সমান্তরাল সরলরেখাটা, সেটা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। কিন্তু থ্যালেস শুধু বলছে ওইটুকু না, এবার সেই সমান্তরাল সরলরেখাটা ত্রিভুজের মধ্য দিয়ে না হয়ে বাইরে দিয়েও হতে পারে। তো তা সেটাই বলছে যে কোন একটা ত্রিভুজে কোন একটা বাহু সমান্তরাল সরলরেখা তার অপর দুই বাহুকে বা তার বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে আমি থ্যালেসের উপপাদ্য বোঝাতে পারলাম সবাইকে। তাহলে উপপাদ্যটা কি, যে কোন একটা ত্রিভুজে কোন একটা বাহু সমান্তরাল সরলরেখা, সেটা ভিতর দিয়েও হতে পারে, বাইরে দিয়েও হতে পারে। হ্যাঁ, এই বরাবরও হতে পারে, আবার এই বরাবর হতে পারে, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে এটা ডি নাম আসবে, এটা ই নাম আসবে। হ্যাঁ, যাই হোক না কেন, তারা কি করবে, সমানুপাতে বিভক্ত হবে। এটা হচ্ছে থ্যালেস বললেন। হ্যাঁ, উপপাদ্যটা। আর ঠিক এর একটা বিপরীত উপপাদ্য আছে আমাদের। হ্যাঁ, বিপরীত উপপাদ্যটা কি, খুব সহজ, এটাও আরো ঠিক থ্যালেসের বিপরীত উপপাদ্য বলা হয় এটাকে। কিরকম, একটা সরলরেখা ডি আর ই বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে, দিয়ে বলে দিয়েছে যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা বলে দিয়েছে, এই বাই ইসি, এটা সমান বলে দিয়েছে। তাহলে কি বলছে থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডি সমান্তরাল কি হবে, বিসি হবে। হ্যাঁ, ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল হবে। যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে সমান্তরাল হবে। থ্যালেস বলল কি, সমান্তরাল যদি হয় তাহলে সমানুপাতে বিভক্ত করছে, আর যদি থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে, যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে সমান্তরাল হবে। ঠিক উল্টো না, পুরোপুরি উল্টো। তো তাহলে কোনো সরলরেখা যদি কোনো ত্রিভুজের দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে অবশ্যই, বা তার বর্ধিতাংশকে হতে পারে, কোনো একটা বাহুকে বা তার বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে সেই সরলরেখাটা, ওই বাহুটা কি হবে, সমান্তরাল হবে।
থ্যালেসের এটা হচ্ছে বিপরীত উপপাদ্য বলবো আমরা, হ্যাঁ থ্যালেসের বিপরীত উপপাদ্য বলেও আমরা করতে পারি। আমরা কিন্তু এই যে থ্যালেসের উপপাদ্য বা তার বিপরীত উপপাদ্য এগুলো কোনোটাই আমাদের সিলেবাসে প্রমাণ নাই, হ্যাঁ তার কন্টেন্ট বা ধারণাটা আমাদের আছে, হ্যাঁ এই ধারণাটা তোমাদের রাখতে হবে। ধারণাতে প্রচুর অঙ্ক হবে, আমি এক্ষুনি অঙ্কের দিকে চলে যাব, কিন্তু উপপাদ্যটা প্রমাণ আমাদের সিলেবাসে নয়, আমি পড়াচ্ছি না। হ্যাঁ আমরা চলে যাচ্ছি এবার অনুশীলনীতে। কোষে দেখি 18.2, কোষে দেখি 18.2। তার 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা হচ্ছে ত্রিভুজ আঁকছি আমি একটা, এবিসি ত্রিভুজ, বিসি এর সমান্তরাল সরলরেখা, এবি এসি বাহুকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ, মানে এটা যদি x হয় তাহলে এটাও কত হবে x হবে, তাই তো লিখতে পারি। আর এবি সমান 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার বলেছে, আর কিউসি সমান 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার বলেছে, তাই বলেছে তো। আচ্ছা এখানে আমরা ধরি পিবি সমান এ কিউ সমান x সেমি, তাদের মাপ জানি না আমরা, তাহলে সেটাকে কি ধরে নিলাম x সেমি, দুটোই সমান যেহেতু। এবার থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, জাস্ট এই লাইনটা লিখো, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি, কোন একটা সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, হ্যাঁ তার মানে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে, তাই হবে তো। তাহলে উপপাদ্য অনুযায়ী এপি বাই পিবি সমান এ কিউ বাই কি হবে কিউসি হবে, কি লিখতে পারবো তো এটা। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যদি এই বাহুটা সমান্তরাল যেহেতু বলে দিয়েছে, তাহলে এই দুটোর অনুপাত অনুপাতের সঙ্গে কি হবে সমান হবে, তাই সেই হিসেবে মান বসিয়ে দিব। ওটা এপি এর মান কত, এপি এর মান 9, পিবি এর মান x, একিউ এর মান x, কিউসি এর মান হচ্ছে 4, পর্যলন করলে x স্কয়ার সমান 4 9 36 বা x সমান √36 বর্গমূল করলে কত হয়ে গেল 6, হ্যাঁ তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা 6 পেয়ে গেলাম। তাহলে কি বলেছিল যে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অতএব পিবি সমান কত হয়ে গেল 6 সেমি। তাহলে অঙ্কটা কিভাবে করলাম, থ্যালেস উপপাদ্য তোমার কাজে লাগালাম, তাই লাগালাম তো। কি উপপাদ্যটা কি ছিল, যে কোন একটা বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, সেই হিসাবে তাহলে এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি হবে। জাস্ট এই কথাটা লিখে রাখবো, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যে মানগুলো পুট করে দিয়ে আমরা x এর মান পেয়ে গেলাম, মানে পিবি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছি সবাই। এটা চলে আসছে আমরা 2 এর অঙ্কটা, এবার একই 2, কি বলেছে, ওই একই রকমের ছবি আঁকি, এবার আবার একই ছবি আঁকতে হবে আমাদেরকে। এ বি সি একটা সরলরেখা সমান্তরাল যেটা পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা দিয়ে এবার মাপগুলো কি বলেছে দেখি। এবার বলছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, পিবিটা এপি এর দ্বিগুণ। তাহলে এপি কে যদি আমরা x ধরে নিই তাহলে পিবি কত হবে 2x হবে নিশ্চয়, হ্যাঁ পিবি এর দৈর্ঘ্যটা এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। আর আরটা কি বলেছে, এপি এর দৈর্ঘ্য না কিউসি এর দৈর্ঘ্যটা এপি এর দৈর্ঘ্য থেকে 3 একক বেশি, 3 একক বেশি। তাহলে এটাকে যদি এপি এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, কিউসি এর দৈর্ঘ্যটা, আচ্ছা কিউসি এর দৈর্ঘ্যটা এপি এর দৈর্ঘ্য থেকে 3 একক বেশি, তাহলে এটা যদি y ধরে নিই এটা কত হবে, তাহলে y + 3 লিখব।
কি তাই হবে কি? দুটো আলাদা আলাদা করতে হবে কিন্তু আমাদের, হ্যাঁ। আচ্ছা এই তাহলে আমরা এইগুলাকে কি ধরে নিলাম, ধরি এপি সমান এক্স একক, অতএব পিবি কত হবে তাহলে, দ্বিগুণ বলেছে 2x একক হয়ে গেল। আচ্ছা একিউ সমান ওয়াই একক, এটা ধরে নিলাম, তাহলে কিউসি সমান কত হবে, বলেছে একিউ এর দৈর্ঘ্য থেকে 3 একক বেশি, তাহলে ওয়াই প্লাস 3, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত আমরা সব ধরে নিলাম, ধরে নিয়ে এবার থ্যালেসের উপপাদ্য থেকে করব আমরা, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী কি শিখেছি আমরা, যে এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি, তাই তো হয়, বা এপি এর মান x, পিবি এর মান হচ্ছে কত 2x, একিউ এর মান y বাই এটার মান হচ্ছে y প্লাস 3, x x কেটে গেল, হ্যাঁ, বজ্রগণন করলে এটা নিচে কি 1 হয়ে গেল, 2y সমান y প্লাস 3, বা 2y মাইনাস y সমান 3, বা y এর মান কত বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল। তার মানে একিউ বেরিয়ে গেল 3, কি উত্তর চেয়েছে আমাদের, হলে এসি এর দৈর্ঘ্য কত হবে, এসি, তাহলে অতএব এসি সমান, আচ্ছা এই y আর y প্লাস 3, y প্লাস y প্লাস 3, তার মানে কত হলো 2y প্লাস 3, দিয়ে y এর মানটা বসিয়ে দিই, 2 গুণিত y মান 3 প্লাস 3, 6 প্লাস 3 সমান কত হলো 9 একক, হ্যাঁ, এগুলো সব একক হবে, একক দিয়ে দিয়েছে যেহেতু এককই লিখতে হবে আমাদেরকে। তাহলে বুঝতে পারলো সবাই কিভাবে বের করলাম, তাহলে y এসি হয়ে গেল কত 9 একক, হ্যাঁ। তাহলে অঙ্কটা কি ছিল, এই দুটো বাহুর অনুপাত দেওয়া ছিল, আর বলা ছিল এই বাহুটা এই বাহুর থেকে 3 একক বেশি, তাহলে আমরা এই দুটোকে একটা x আর একটা 2x ধরলাম। এবার যেহেতু আলাদা অনুপাত, তাহলে আলাদা জিনিস ধরতে হবে, এটাকে y ধরলে এটা কত ধরতে হবে, y প্লাস 3। এবার আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে বাহুগুলো অনুপাত সমান হয়, যে সেখানে মান বসিয়ে দিয়ে y মান কত পেয়ে গেলাম, আমরা 3 পেয়ে গেলাম, 3 পেয়ে আমরা এসি এর দৈর্ঘ্য বের করে নিতে পারলাম। আচ্ছা আমরা চলে যাবো এবার 1-3 এর অঙ্কটায়। এটাই শেষ অঙ্ক আজকে 1-3-টা। কি বলেছে, যদি এপি সমান একিউ হয়, একই ছবি আঁকতে হবে আমাদেরকে আবার, এ বি সি পি বি। কি বলেছে এখানে, যে এপি সমান কিউসি, এবার এপি সমান কিউসি, ওটা কিউ, এপি সমান কিউসি, মানে এটা x হলে এবার এটাও x, আর এবি এর দৈর্ঘ্য 12 একক, এই পুরোটা হচ্ছে 12 একক, একিউ এর দৈর্ঘ্য 2 একক, এটা 2 একক, তবে সিকিউ এর দৈর্ঘ্য কত হবে, আচ্ছা ঠিক আছে আমরা অন্যভাবে করব এটাকে একটু, এবি সমান কিউসি বলেছে, তার মধ্যে এবি এর দৈর্ঘ্য 12 একক বলেছে, পুরোটা 12 বলেছে, এটা x না ধরে, আচ্ছা ধরি কোনো অসুবিধা নাই। আচ্ছা এটা যদি x ধরি তাহলে এটা কত হবে, 12 মাইনাস x হবে, তাই হবে তো। তাহলে আমরা ধরি এপি সমান কিউসি সমান x একক, অতএব পিবি কত হবে, 12 মাইনাস x একক, তাই হবে তো। টোটাল এটা 12 বলেছে, দিয়ে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য থেকে এপি বাই পিবি সমান একিউ বাই কি হবে, কিউসি হবে, তাই হবে তো। এপি এর মান কত x, এটা 12 মাইনাস x, এটা 2, আর এটাও কত x, ঠিক করলাম আমাদেরকে দেখে নিই একবার, 12 এপি 12 একক, একিউ এর দৈর্ঘ্য 2 একক, একিউ 2 একক, এবং সিপি এর দৈর্ঘ্য কত হবে, সিকিউ ঠিকই আছে, এপি সমান কিউসি এবং x আছে। বজ্রগণন করি এবার, x স্কয়ার সমান 12 দুগুণ 24 মাইনাস 2x, একদিকে নিয়ে আসি x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 সমান 0, মিডলটা ফ্যাক্টর ভাঙলে x প্লাস 6 x মাইনাস 4 সমান 0, দিয়ে এখান থেকে অতএব x প্লাস 6 সমান 0 করে x এর মান কত পেয়ে গেলাম আমরা, মাইনাস 6, আর এটা x মাইনাস 4 সমান 0 করে x এর মান পেয়ে গেলাম কত, প্লাস 4।
এবার এই মানটা কিন্তু গ্রাহ্য নয়, মাইনাস হতে পারে না দৈর্ঘ্য, হ্যাঁ, গ্রাহ্য নয়। তাহলে এটা 4 একক পেয়ে গেলাম। 4 একক মানে কিউসি কত হয়ে গেল? 4 একক। অতএব সিকিউ সমান কত হয়ে গেল? 4 একক। তাহলে অঙ্কটা তোমরা কিভাবে থ্যালেসের উপপাদ্য কাজে লাগিয়ে অঙ্কটাকে করলাম বুঝতে পারলে সবাই? কি করলাম যে এইটা বা এটাকে x বললাম, তাহলে এটাও x হবে, আর পুরোটা 12 বলেছে বলে এটা 12 মাইনাস x, এটাকে আমরা 2 বলে দিয়েছি অঙ্কের মধ্যে। যে থ্যালেসের উপপাদ্য থেকে কি পাচ্ছি কি এইটা বা এটা সমান এটা বা এটা, অর্থাৎ এপি বাই বিপি সমান এ2 বাই কিউসি মান বসালাম, বর্গমূল করলাম, করে দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। মিডল টার্ম ফ্যাক্টর ভাঙলাম, হ্যাঁ আমি ভাঙলাম, তোমরা ভেঙে নেবে। এটা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা হয়েছে, ভেঙে এখান থেকে x এর মান একটা মাইনাস বেরোলো, একটা প্লাস বেরোলো। মাইনাস মান তো গ্রাহ্য নয়, তাহলে কোনটা হবে? প্লাসটা হবে। তার মানে সিপি এর দৈর্ঘ্য কত হয়ে গেল আমাদের? 4 একক। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি। তাহলে কি শিখলাম আজকে? থ্যালেসের উপপাদ্যটা মেন উপপাদ্য যেটা, যে কি খুবই গুরুত্ব করে রিমাইন্ড করে দিচ্ছি আমি আরেকবার, যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তার বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে, এটা থ্যালেসের উপপাদ্য। ঠিক বিপরীত ক্রমে থ্যালেসের একটা বিপরীত উপপাদ্য আছে, যে কোন একটা বাহু যদি সমানুপাতে বিভক্ত করে, তাহলে ওই বাহুটা হবে, ওই তৃতীয় বাহুটা কি হবে? সমান্তরাল হয়ে যাবে। তাহলে দুটোই সত্য, হ্যাঁ। একটা থ্যালেসের উপপাদ্য আছে আর থ্যালেসের বিপরীত উপপাদ্য, আমরা এই দুটো আজকে শিখলাম। এটার পরে অঙ্ক আমি একেরগুলো পড়ালাম, দুইয়েরগুলো চেষ্টা করো, আমি নাহলে পরের দিন আমি এগুলোকে করে দেবো এগুলোকে। আজকে এখানেই শেষ হচ্ছে।